আশা করি তোমরা সকলেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছো এবং আমাদের ক্লাস 12 এর রিলেশন সম্পর্কিত প্রথম যে ক্লাসটা সেই ক্লাসটা তোমরা অত্যন্ত ভালোভাবে বাড়িতে আবার নতুন করে বোঝার চেষ্টা করেছো। যদি এর আগের ক্লাসটা তোমরা খুব সুন্দরভাবে বুঝে থেকো তাহলে আজকে থেকে আমাদের যে এমসিকিউ প্রশ্ন উত্তরের মহড়া শুরু হলো সেই মহড়ার কাজটা তোমরা ভালো করে লক্ষ্য করো। আশা করি আমরা যে সেটটা তোমাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি এখানে শুধু 4টা কিংবা 5টা প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসেনি। এই 4টা 5টা প্রবলেমের মতো আরো যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যাতে তোমরা স্মুথলি বাড়িতে সমাধান করতে পারো তার প্রচেষ্টা আমার মধ্যে কাজ করেছে। দ্বিতীয়, আমরা এই রিলেটেড আজকে শুধু একটা এমসিকিউ সেট নয়, এর পরের দিনে আবার একটা এমসিকিউ সেট তোমাদের সামনে হাজির করব। দ্বিতীয় সেটটা হয়ে যাওয়ার পরে আরো এই চ্যাপ্টার রিলেটেড ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদের সমাধানের জন্য আমি একটা এমসিকিউ শুধু কোশ্চেন মালার সেট তোমাদের সামনে প্রোভাইড করব। ওই সেটগুলো তোমরা বাড়িতে বসে বসে করবে। তারপরে সেই প্রশ্নগুলোর উত্তর ঠিক না ভুল করেছো সেটা তোমরা অ্যান্সার কি থেকে পেয়ে যাবে। অ্যান্সার কি থেকে দেখে নেওয়ার পরেও যদি তোমাদের মনে হয় যে না এই অ্যান্সারটা কিভাবে হলো সেটা আমরা বুঝতে পারছি না, তখন তার জন্য ওই যে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে সেগুলোর উত্তর আমি তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালে সাপ্লাই করব। সুতরাং তোমরা ধারাবাহিকভাবে যদি দেখতে থাকো আমার মনে হয় একেবারে আমি 100% আশাবাদী তোমাদের প্রিপারেশন পূর্ণাঙ্গতা পাবে। এখন চলে আসি আমাদের সম্বন্ধ সম্পর্কিত এমসিকিউ সেটের প্রথম যে মহড়া সেই মহড়াতে। লক্ষ্য করো কি লেখা আছে, সকল ত্রিভুজ সমূহের সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ হলো আর। অর্থাৎ একটা সেট এখানে প্রোভাইড করেছে, সেটটার নাম হচ্ছে এ। সেই এটা কিসের সেট না তো সমস্ত ত্রিভুজ সমূহের একটা সেট। অর্থাৎ সমস্ত ত্রিভুজগুলো যে জায়গাতে বিলংস করে, যে সেটটার মধ্যে অবস্থান করে সেই সেটটার নাম বলে দিয়েছে এ। এবং ওই সেটের উপর একটা রিলেশন আর কিরকম ভাবে সংজ্ঞাত সেটা এখানে বলেছে T1, T2 such that T1 ও T2 সদৃশ। অর্থাৎ T1 বলতে এখানে ফার্স্ট ট্রায়াঙ্গেল, T2 বলতে সেকেন্ড ট্রায়াঙ্গেল বোঝানো হয়েছে। এখানে আর এর মধ্যে দুটো ট্রায়াঙ্গেল বিলংস করছে, যে ট্রায়াঙ্গেলস দুটো পরস্পর সদৃশ, অর্থাৎ তারা পরস্পর দেখতে একই। তাহলে আর এর মধ্যে যে রিলেশনটা দুটো ত্রিভুজ অবস্থান করছে এবং যে ত্রিভুজ দুটো অবস্থান করছে তারা পরস্পর সদৃশ, এই কথাটা আমরা বুঝলাম। তারপরে কি মনে করো T1, T2, T3 তিনটি সমকোণী ত্রিভুজ। এই যে কথাটা বলছিলাম T1 মিনস ফার্স্ট ট্রায়াঙ্গেল, T2 মিনস সেকেন্ড ট্রায়াঙ্গেল, T3 মিনস থার্ড ট্রায়াঙ্গেল। এই যে তিনটে ট্রায়াঙ্গেল এখানে প্রোভাইড করেছে সেই ট্রায়াঙ্গেল গুলোর নেচারটাও ওরা বলে দিয়েছে, তারা হলো সমকোণী ত্রিভুজ। এই যে এর ফলে লিখেছে তিনটি সমকোণী ত্রিভুজ যাদের বাহু তিনটি। ওই যে প্রথম ত্রিভুজ যেটাকে T1 দিয়ে আখ্যায়িত করা হয়েছিল সেই T1 ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে তাদের বাহুগুলি হচ্ছে 3, 4, 5। দ্বিতীয় যে ত্রিভুজ দ্যাট ইজ T2 তার বাহুগুলো হচ্ছে 5, 12, 13 এবং সর্বোপরি লাস্ট যে ত্রিভুজ T3 তার বাহুগুলো দৈর্ঘ্য হচ্ছে 6, 8, 10। অর্থাৎ যে ত্রিভুজ তিনটে এখানে আমাদেরকে প্রশ্নের মধ্যে বলে দিয়েছে সেই ত্রিভুজগুলোর নেচার কি, তারা পরস্পর সমকোণী। এবং শুধু তাই নয়, সেই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যগুলো কিরকম সেটাও এখানে প্রোভাইড করেছে। তারপরে বলছে T1, T2 ও T3 এই ত্রিভুজ তিনটির মধ্যে কারা সম্বন্ধযুক্ত। অর্থাৎ তিনটি যে ত্রিভুজ আমাদেরকে বলে দিল সেই ত্রিভুজ তিনটের মধ্যে কোন দুটি ত্রিভুজ পরস্পর সদৃশ, কোন দুটি ত্রিভুজ দেখতে পরস্পর একই এবং কেনই বা সেটা আমরা রিয়েলাইজ করার চেষ্টা করব। যারা যারা দেখতে একই রকম হবে, যারা যারা পরস্পর সম্পর্কযুক্ত হবে, সেই সম্পর্কটার মধ্যে এই 4টা অপশনে কোনটা সঠিক সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তাই এখন চলে আসি, T1 হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। মনে করো দিস ইজ ট্রায়াঙ্গেল T1। এই সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বলা আছে 3, 4, 5। তোমরা ভালো করে একটা জিনিস মনে রাখার চেষ্টা করো, আমরা যে মাধ্যমিক পার করে ক্লাস 11 পার করে 12-এ বিলংস করছি, সুতরাং আমাদের এই ধারণাটুকু থাকাটা একেবারেই সমীচীন যে একটা ত্রিভুজ যখন সমকোণী বলে দেবে তার মানে সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারবো। সেটা কি, যে কোনো একটা বাহুর বর্গ
অপর দুই বাহুর বর্গের সমষ্টির সাথে সমান হয়ে যাবে। অর্থাৎ আমরা শিখেছিলাম অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা যদি এই তিনটে বাহুকে ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো 5 স্কোয়ার যা হবে অপর দুটি বাহুর দৈর্ঘ্যের যোগ মানে বর্গের যোগফলের সাথে সমান হবে। অর্থাৎ 3 স্কোয়ার যদি করি আমরা তাহলে 9, 4 স্কোয়ার যদি করি 16, তাহলে 9 আর 16 ইজিক্যাল টু 5 স্কোয়ার মানে 25 এর সাথে সমান হচ্ছে। অর্থাৎ ওরা যদি সমকোণী ত্রিভুজ নাও বলতো, শুধু বাহুর দৈর্ঘ্যগুলো এরকম করে প্রোভাইড করে দিত, তবু কিন্তু আমরা ওই ত্রিভুজ তিনটি সম্পর্কে যে ধারণাটা পোষণ করতাম সেটা হলো তারা প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। কিন্তু তারপরেও এখানে ওরা বলেই দিয়েছে, সুতরাং আমাদের মাথা ব্যথার কোনো কারণ আর থাকলো না। তারপরে 2 নম্বর একটা ত্রিভুজ T2, এই ত্রিভুজের অতিভুজ কোনটা হবে তোমরা দেখেই বুঝতে পারছো, 13, লম্বটা মনে করলাম 5, এটা মনে করলাম 12। আবার লক্ষ্য করো, এর যদি বর্গ করি 5 স্কোয়ার মানে 25, এর বর্গ করলে 12 স্কোয়ার মানে 144, তাহলে 144 আর 25 হচ্ছে 169, 169 মানে হচ্ছে 13 স্কোয়ার। তার মানে এর বর্গটা এই দুটির বর্গের সমষ্টির সাথে সমান হয়ে গেছে, তার জন্য তো সেটা সমকোণী ত্রিভুজ। আরো একটা ত্রিভুজ এখানে পড়ে আছে, সেটা হলো T3 ত্রিভুজ, যার বাহু তিনটি দৈর্ঘ্য এখানে বলা আছে 10, 6 এবং 8। এখানে একই রকম কাজ যদি আমরা করি, প্রথমটার বর্গ 6 এর বর্গ করে 36, 8 এর বর্গ করে 64, দ্যাট ইজ 36 আর 64 যোগ করলে কত হলো 100, এবং সেটাই হলো 10 এর স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রেও এর স্কোয়ার সমান এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার হয়ে গেছে। তার মানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে ত্রিভুজ তিনটি এখানে প্রোভাইড করা আছে, যাদের বাহু তিনটির দৈর্ঘ্য এখানে স্পষ্ট মেনশন করে দিয়েছে, সেই ত্রিভুজ তিনটি পরস্পর সমকোণী। তারপর বলছে এই যে ত্রিভুজ তিনটে তোমাদের চোখের সামনে ডিসপ্লেতে দেখানো হচ্ছে, এই ত্রিভুজ তিনটির মধ্যে কারা কারা পরস্পর সম্পর্কযুক্ত এবং তাদের মধ্যে সম্পর্ক বা কি আছে সেটাও আমাকে মেনশন করাটা জরুরি। তাহলে লক্ষ্য করো, এই ত্রিভুজ তিনটির মধ্যে প্রথম যেটা সম্পর্ক সেটা হলো তারা প্রত্যেকে সমকোণী ত্রিভুজ। এটা আমরা সকলে বুঝতে পারছি। কিন্তু না, যদি সকলেই একই সম্পর্কের মধ্যে চলে আসে তাহলে উল্লেখ করার মতো সম্পর্ক আমাদের কিছু বলার থাকলো না। আমাদের বলতে হবে সেই সম্পর্কটা যেটা মানে একেবারে উল্লেখযোগ্য সম্পর্ক। কিরকম, এখানে যে T1 ত্রিভুজ, সেই ত্রিভুজটা যদি লক্ষ্য করি এবং T3 ত্রিভুজ এইটা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে এই ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য আর এই ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য পরস্পর সমানুপাতিক। কিংবা এরকম বলতে পারবো, এই ত্রিভুজের বাহু তিনটির যা দৈর্ঘ্য, এই ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য এইগুলোর ঠিক ডবল বা দ্বিগুণ। যেমন লক্ষ্য করো, এখানে এর লম্বটা রয়েছে 3, এর লম্বটা হচ্ছে 6, এর ভূমিটা হচ্ছে 4, এর ভূমিটা হচ্ছে 8, এর অতিভুজটা হচ্ছে 5, এর অতিভুজটা হচ্ছে 10। অর্থাৎ T1 এবং T3 এই ত্রিভুজ দুটোর বাহুগুলো নিয়ে যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এর লম্ব মানে 3/6, এটা দেখতে পাবো কত 4/8, সর্বোপরি এটা দেখতে পাবো 5/10। অর্থাৎ তিনটি ত্রিভুজ সমকোণী হয়ে গেলেও সেই সমকোণী ত্রিভুজের মধ্যে দুটো ত্রিভুজের মধ্যে স্পেশাল একটা সম্পর্ক রয়েছে। সেই ত্রিভুজ দুটো কি কি না, তো একটা হলো T1 আর একটা হলো T3। তাদের মধ্যে স্পেশাল সম্পর্কটাই বা কি বিলংস করছে, সেটা হলো যে প্রথম ত্রিভুজের লম্ব বা দ্বিতীয় ত্রিভুজের লম্ব, প্রথম ত্রিভুজের ভূমি বা দ্বিতীয় ত্রিভুজের ভূমি, প্রথম ত্রিভুজের অতিভুজ বা দ্বিতীয় ত্রিভুজের অতিভুজ, এরা পরস্পর সমান। এই দুটি ত্রিভুজ ছাড়া অন্য কোনো দুটি ত্রিভুজ এখানে পরস্পরের সাথে স্পেশাল ভাবে সম্পর্কযুক্ত নেই। কেননা আমি এটার সাথে এটার সম্পর্ক দেখতে পাচ্ছি না, কিংবা এটার সাথে এটারও সম্পর্ক দেখতে পাচ্ছি না। তাহলে যে সম্পর্কটা এখানে মানে স্পেশাল ভাবে লুকিয়ে আছে সেটা হলো T1 ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য, T3 ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য, এদের যে অনুপাত তারা পরস্পর সমান। তাই আমরা লিখে এখানে মেনশন করব কি যে T1 আর T3 এই ত্রিভুজ দুটো হলো পরস্পর স্পেশাল ভাবে সম্পর্কযুক্ত। তাহলে কোন অপশনটা সঠিক হলো লক্ষ্য করো, T1 ও T3, দ্যাট ইজ এই সি অপশনটা কারেক্ট হলো। ব্যাস, আমাদের কাজ শেষ। আমরা প্রশ্নে যে ডিসপ্লেতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছিলাম সেই প্রশ্নটা আগে তোমাদের ছবির মাধ্যমে ব্যাখ্যা করেছি। তাদের মধ্যে একটা কমন সম্পর্ক ছিলই, তারা পরস্পর সমকোণী ত্রিভুজ, দে আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কিন্তু তারপরে আমরা চেয়েছি যে এই জেনারেল বা কমন একটা যে রিলেশন, সেই রিলেশনটা বাদে
এমন কি কোনো রিলেশন আছে? আমরা সেই রিলেশনটা অনুসন্ধান করার চেষ্টা করেছি এবং খুঁজেও পেয়েছি। সেটা কি? যে T1 আর T3 এই ত্রিভুজ দুটো এমন ত্রিভুজ যাদের একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য অপর ত্রিভুজের বাহুর ঠিক ডবল, তাই সেই ত্রিভুজ দুটো পরস্পর সম্পর্কযুক্ত। তাই যে অপশনটা এখানে আছে আমি সেটাতে টিক মেরে দিয়েছি। বেশ, কাজ শেষ। নেক্সট, কোন সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল। এল বলতে এখানে একটা সেট, যে সেটের ভিতরে সমস্ত সরলরেখাগুলো বিলংস করে। একটু আগে যেমন বলছিলাম, এ হচ্ছে একটা ত্রিভুজ, যে এ হচ্ছে একটা সেট, যে সেটের মধ্যে সমস্ত ত্রিভুজগুলো বিলংস করছিল। এখানে সেটটা পরিবর্তন করে দিয়েছে, এখানে সেটটার নাম বলেছে এল। এই এল এর ভিতরে কি অবস্থান করছে? সমস্ত সরলরেখাগুলো এর ভিতরে অবস্থান করছে। তারপরে বলছে এল এর উপর সংজ্ঞাত, মানে ওই সেটের উপরে সংজ্ঞাত দুটো সরলরেখার কথা এখানে মেনশন করেছে। এক L1 সরলরেখা আর আরেক হচ্ছে L2 সরলরেখা। তারা কিরকম? তাদের মধ্যে রিলেশনটা ওরা বলে দিয়েছে যে L1 এবং L2 যে সরলরেখা দুটো এই সেটের মধ্যে বিলংস করছিল তারা পরস্পর লম্ব। এই যে অর্থাৎ এখানে প্রোভাইড করেছে L1 আর L2 তারা পরস্পর লম্ব। আমরা জানি লম্বকে এরকম চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তাহলে ওরা যে কথাটা বলেছে সেটা শুধু আমি সিম্বলিক্যালি লিখেছি। তারপর কি বলছে? যে L1, L2 বিলংস টু L, এই কথাটা আবার নতুন করে ম্যাথমেটিক্যালি লিখেছে, কিন্তু এই কথাটা এর ভিতরে ভরাই ছিল। তারপর কি বলছে? এই যে সম্বন্ধটা আমরা দেখতে পেলাম, L1 is perpendicular with L2, এই সম্বন্ধটা নিচের চারটার কোনটার মানে অপশনকে সঠিক বলে ব্যাখ্যা করতে পারবে? প্রথমে বলছে এটা সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়, সসম এবং প্রতিসম কিন্তু সংক্রমণ হলো না, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ কোনোটাই নয়। তারপরে বলছে এটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এই চারটা কোনটা ঠিক এটা চেক করার জন্য আমরা মেন যে তিনটা রিলেশন, এর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে আমাদের সম্বন্ধ চ্যাপ্টারে অনেকগুলি সম্বন্ধের নামকরণ কিংবা ডেফিনেশন কিংবা উইথ এক্সাম্পলস তোমাদের সামনে ব্যাখ্যা করলেও মেন তিনটে সম্বন্ধ আমাদের যেগুলো সিলেবাসের মধ্যে সবচেয়ে কার্যকরী সেগুলো এর আগের দিন বলেও ছিলাম, আজও বলছি। সেটা হলো একটার নাম সসম সম্বন্ধ, একটার নাম হলো প্রতিসম সম্বন্ধ, আর একটার নাম হলো সংক্রমণ সম্বন্ধ। আমরা এই সম্বন্ধটা সসম কিনা আগে চেক করব, আফটার দ্যাট প্রতিসম কিনা চেক করব, এবং লাস্ট অফ অল সেটাকে ট্রানজিটিভ বা সংক্রমণ কিনা চেক করব। সংক্রমণ কিনা চেক করছি, লক্ষ্য করো, সসম কিনা চেক করছি। এই যে শুরুতে হেডিং কলাম সসম, এই কথাটার মানে কিন্তু এটা নয় যে এই সম্বন্ধটা সসম হবে। এটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি এর সসমতা নিয়ে আলোচনা করছি, হতে পারে আবার নাও পারে। তাই সসম চেক করার সময় কি বলেছিলাম? এর আগের দিনে ক্লাসটা যদি খুব ভালোভাবে উপলব্ধি করে থাকো তাহলে তাদের পক্ষে সহজ হয়ে যাবে। এটা আমি বলেছিলাম সসম যখন আলোচনা করব তখন দুটো বস্তুকে, দুটো পদকে সেম বানিয়ে দেব। অর্থাৎ L1 এটাকে L1 বানিয়ে দেবো, নতুবা এটা L2 আছে এটাকেও L2 বানিয়ে দেবো। তাহলে দুটোকেই সেম বানাচ্ছি L1, এটাকেও সেম বানাচ্ছি L1। তারপর যে রিলেশনটা আছে সেই রিলেশনটা এখানে হোল্ড করব। তাহলে তোমরাই বলো দেখি, L1 সরলরেখা L1 এর উপর লম্ব, অর্থাৎ কোন একটা সরলরেখা তার নিজের উপর লম্ব, এই কথাটা ঠিক না ভুল? কোন একটা সরলরেখা কখনোই তার নিজের উপর লম্ব হতে পারে না। একটা সরলরেখা নিজের উপর সমান্তরাল হতে পারে, যেটা এর আগের পর্বে ক্লাসে দেখিয়েছিলাম, ছবি এঁকে দেখিয়েছিলাম। কিন্তু একটা সরলরেখা কখনোই তার নিজের উপর লম্ব হতে পারে না, অর্থাৎ ইহা মিথ্যা। তার মানে প্রদত্ত সম্বন্ধটি সসম নয়। তারপর আমরা প্রতিসম কিনা চেক করব। প্রতিসমের জন্য কি বলেছিলাম? দুখানা বস্তু ধরে নিতে হয়। দুখানা বস্তু এখানে বলা আছে L1 আর L2, তাহলে L1 আর L2 দুখানা বস্তু বলাই ছিল, ধরে নিয়েছি, এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা সত্য বলে মেনে নিতে হবে। L1 is perpendicular with L2, যেটা প্রশ্নে প্রোভাইড করেছে সেটা সত্য। প্রতিসমের জন্য আমরা কি করব? এটাকে সত্য ধরে নিয়ে আমরা এই দুটো বস্তুর মধ্যে ইন্টারচেঞ্জ করব, পারস্পরিক পরিবর্তন করব। তাহলে পারস্পরিক যদি পরিবর্তন করি তাহলে L1 এর জায়গায় হয়ে যাবে L2, L2 এর জায়গায় হয়ে যাবে L1। তারপরে কি এই রিলেশনটা আবার এখানে আমি হোল্ড করাবো, দিয়ে আমরা লক্ষ্য করব এইটা তো সত্য, এটা ধরে নিয়েছি। এইটা সত্য হলে এই কথাটা ঠিক হবে না ভুল হবে? অর্থাৎ L1 যদি L2 এর উপর লম্ব হয়
তাহলে L2 সরলরেখা অবশ্যই L1 এর উপর লম্ব হবে। একটা এক্সাম্পল দেখো, দিস ইজ L1 and this is L2. L1 সরলরেখা আর L2 সরলরেখা, দুটো সরলরেখা প্রোভাইড করেছি। এখানে L2 টা L1 এর উপর লম্ব, কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে উল্টো দিক থেকে এটাও বলতে পারি যে L2 এর উপর L1 টাও লম্ব, কারণ তাদের ইনক্লুডেড যে অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী যে কোণ, সেই কোণটার তো কোনো পরিবর্তন হচ্ছে না। এর সাপেক্ষে যখন দেখছি তখন L2 টা লম্ব অবস্থা দাঁড়িয়ে আছে, কিন্তু যদি আমরা এর সাপেক্ষে দেখি, এই সরলরেখার সাপেক্ষে, এটাও তো ঠিক লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাই L1 যদি L2 এর উপর লম্ব হয়, L2 টা L1 এর উপর লম্ব হবে, ইহা সত্য। তার মানে প্রদত্ত সম্বন্ধটি প্রতিসম। প্রদত্ত সম্বন্ধটি প্রতিসম। তারপরে কি পড়ে থাকলো? সংক্রমণ বা ট্রানজিটিভ। আমরা ট্রানজিটিভ বা সংক্রমণের জন্য কি বলেছিলাম? তিনখানা বস্তু ধরে নেব। এখানে দুখানা বস্তু বলা আছে L1 আর L2। এই যে L1 L2 এটা বলাই ছিল, আমি আরেকখানা ধরে নেব L3, যারা প্রত্যেকেই ওই L সেটের মধ্যে অবস্থান করছে। L1 আর L2 তো বলেই দিয়েছিল L এর মধ্যে অবস্থান করছে, উপরন্তু আমাকে সংক্রমণ দেখানোর জন্য আরো একটা লাইন, যেটাকে নাম দিলাম L3, সেটা চয়েস করতে হয়েছে ওই সেটের মধ্যেই। তারপরে কি? প্রথম দুটোর মধ্যে সম্পর্ক আমি বলেছিলাম A, B, অর্থাৎ L1 আর L2 এর মধ্যে সম্পর্ক বলে দিয়েছে L1 ইজ পারপেন্ডিকুলার উইথ L2। প্রথম দুটোর মধ্যে সম্পর্ক এটা। একই জিনিস যদি আমরা শেষ দুটোর উপরে প্রয়োগ করি, তাহলে বলতে পারবো L2 ইজ পারপেন্ডিকুলার উইথ L3। অর্থাৎ এই দুটোর মধ্যে এই সম্পর্ক যদি বিলংস করে, তাহলে লাস্টেকার দুটোর মধ্যে অবশ্যই এই সম্পর্ক থাকারই কথা। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুটো রিলেশনের দুটোই সত্য। দুটোই যদি সত্য হয়, তাহলে ফার্স্ট এবং লাস্ট এদের মধ্যে যে রিলেশন, সেটাও যদি সত্য হয়ে যায়, তাহলে সেটা সংক্রমণ হবে, আদারওয়াইজ সেটা সংক্রমণ হবে না। তাহলে এখন আমি দেখব এই দুটো কথার পরিপ্রেক্ষিতে L1 আর L3 ফার্স্ট আর লাস্টের উপরে ওই রিলেশনটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখব এই কথাটা এই দুটো রিলেশনের রেসপেক্টে ঠিক না ভুল। অর্থাৎ L1 L2 এর উপর লম্ব, L2 L3 এর উপর লম্ব, এই দুইয়ের কম্বিনেশনে কি আমরা বলতে পারবো যে L1 টা L3 এর উপর লম্ব? একবার চিত্রের মাধ্যমে দেখা যাক। এখানে দেখিয়েছিলাম L1 L2 এর উপর লম্ব, আবার L2 L3 এর উপর লম্ব। এই যে এখানেও এই কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। L1 এর উপর L2 লম্ব অবস্থা দাঁড়িয়ে আছে, L2 এর উপর আবার L3 লম্ব অবস্থা দাঁড়িয়ে আছে। তাহলে এই যে দুটো রিলেশন বলছিলাম, L1 L2 এর উপর লম্ব, L2 L3 এর উপর লম্ব, এই দুটো জিনিস ওখানে ফুলফিল করা আছে। এই দুটো রিলেশন যখন ফুলফিল করিয়েছি ওখানে, তারপরে ছবি থেকে এখন তোমরা দেখে বলার চেষ্টা করো দেখি যে L1 আর L3 এরা কি পরস্পর লম্ব হয়েছে? না, এরা পরস্পর লম্ব হয়নি, এরা পরস্পর সমান্তরাল হয়ে গেছে। অর্থাৎ L1 পারপেন্ডিকুলার টু L3 ইহা মিথ্যা। তার মানে কি হলো? প্রদত্ত সম্বন্ধটি সংক্রমণ হলো না। লিখছি অতএব প্রদত্ত সম্বন্ধটি সংক্রমণ নয়। তাহলে কি পেলাম? যে রিলেশনটা ওরা বলে দিয়েছিল সেই রিলেশনটা সসম হয়নি, প্রতিসম হয়েছে, আবার সংক্রমণ হতে পারেনি। তাহলে আমরা কোন অপশনটাকে সঠিক করবো? লক্ষ্য করো যে প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ কোনোটাই হয়নি। তাহলে সি নাম্বার অপশনটা ঠিক হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আসলে এমসিকিউ বলতে আমাদের যে ধারণা ছিল এতদিন যে এমসিকিউ মানে সরাসরি আমরা উত্তর করতে পারবো, সেটা কিন্তু নয়। এমসিকিউ মানে আমাদের ম্যাথমেটিক্সের সিলেবাসে আমরা সেটাই বুঝবো, পুরো অঙ্কটা করব, অঙ্কটা করার পরে অ্যান্সার যেটা আসবে সেই অ্যান্সারটা এই 4 রকমের কোনে একটা আসবে, জাস্ট সেটাকে ঠিক দিতে হবে। অর্থাৎ পরিশ্রম আমাদের একই, উপরন্তু আরো বেশি। যে এতদিন পর্যন্ত এই ধরনের প্রশ্ন আসছিল, আমরা শুধু দেখিয়ে দিচ্ছিলাম যে একটা সম্বন্ধ যেটা L1 পারপেন্ডিকুলার টু L2 সেটা শুধু প্রতিসম, সসম নয় কিংবা সংক্রমণ নয়। এইটুকু কাজ করে দিলেই আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে উপরন্তু যে কাজটা, এইটুকু করার পরে এবার যে অপশনটা ঠিক সেই অপশনটা আমাদের ওএমআর শিটে ডার্ক করতে হবে, এই কাজটুকু আরো বেশি। তাই ম্যাথমেটিক্সের দৃষ্টিকোণ থেকে এমসিকিউ মানে অত্যন্ত ডিটেলস একটা বিষয়, এটা কিন্তু তোমরা মাথার মধ্যে বদ্ধমূল করে নাও। এরপরে নেক্সট একটা প্রশ্ন তোমাদের সামনে হাজির করব।
আর ইজ ইকুয়াল টু হচ্ছে একটা সেট, যে সেটের ভিতরে ক্রমিত জোড় একটা বিন্দু অবস্থান করছে, অর্থাৎ আর সেটের ভিতরে একটা বিন্দু অবস্থান করছে, ওই বিন্দুর মধ্যে এক্স স্থানাঙ্ক বা ভুজ আছে এক্স, ওয়াই স্থানাঙ্ক বা কোটি আছে ওয়াই। তারপরে বলছে এক্সটা কি, এক্স হলো একটি পূর্ণ সংখ্যা, এক্স একটা ইন্টিজার। শুধু তাই নয়, তারপরে বলছে মড এক্স এর ভ্যালুটা লেস দেন 3 এবং ওয়াই এর ভ্যালুটা হচ্ছে মডিউলাস এক্স মাইনাস 3। এই কন্ডিশন তিনটাকে ব্যবহার করে আমাদেরকে আর এর ভিতরে যে ক্রমিত জোড়গুলো, আর এর ভিতরে যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো আগে মানে বের করার চেষ্টা করতে হবে। যদি আর সম্বন্ধটা পুরোপুরি বের করে নিতে পারি, অর্থাৎ আর এর মধ্যে যে বিন্দুগুলো অবস্থান করছে, যে ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার গুলো অবস্থান করছে, সেগুলো যদি বের করে নিতে পারি, তাহলে আমরা আর সম্বন্ধের ক্ষেত্র কিংবা পাল্লা খুব সহজেই বের করতে পারবো। তাহলে এখন চলে আসি এক্স এবং ওয়াই এর মান কি করে বের করব। এখানে প্রথম শর্ত যে মড এক্স লেস দেন 3। আমরা ক্লাস 11-এ এই চ্যাপ্টারটা শিখেছিলাম, সেট, সম্বন্ধ, চিত্রণ, এই চ্যাপ্টারগুলো শিখেছিলাম। ক্লাস 11-এ এই রিলেটেড একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমি এখানে লিখছি, এবং তার প্রমাণও ছিল যে মড এক্স যদি লেস দেন এ হয়, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। এই ফর্মুলা আমরা ক্লাস 11-এ প্রমাণ সহকারে শিখেছি। শুধু তাই নয়, যদি এটা লেস দেন না থেকে গ্রেটার দেন থাকে, তারও ফর্মুলা আমি বলে দিচ্ছি। এখান থেকে দুটো পসিবিলিটি আসতে পারে, আইদার এখান থেকে এক্স এর ভ্যালুটা এ এর চেয়ে বড় হবে, অর এক্স এর ভ্যালুটা মাইনাস এ এর চেয়ে ছোট হবে। এটা আরেকটা প্রমাণ ছিল। অর্থাৎ রিলেশন ম্যাপিং চ্যাপ্টারে ক্লাস 11-এ আমরা এই ফর্মুলা দুটো প্রমাণ করে এসেছি। এখন আমাদের প্রমাণ দরকার নেই, জাস্ট স্টেটমেন্টটা দরকার। তাই সেই স্টেটমেন্টটা আমরা মানে লিখে ফেলেছি তোমাদের সামনে, তোমরা এটা মুখস্থ করে নেবে, তাহলে এই অঙ্কটা স্মুথলি করতে পারবে। তাহলে যে কথাটা বলছিলাম, মড এক্স লেস দেন 3, উপরের না নিচের ফর্মুলা কোনটার মতো দেখতে? তো উপরেরটার মতো দেখতে। তাহলে উপরেরটার মতো দেখতে হলে উপরের ফর্মুলাটা ইউটিলাইজ করব। তাহলে যদি উপরের ফর্মুলাটা ইউটিলাইজ করি, খুব ভালো করে ধ্যান দাও, মড এক্স ইজ লেস দেন 3, এখানে মড এক্স লেস দেন এ, দ্যাট ইজ এ এর জায়গায় 3 আছে। তাহলে এই ফর্মুলাতে আমরা জাস্ট এ এর জায়গায় দেখে দেখে মাইনাস মানে এ এর জায়গায় দেখে দেখে 3 লিখে দেব। তাহলে আমরা লিখতে পারি এই শর্ত থেকে এক্স এর ভ্যালু -3 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট। কিভাবে এসছে তার জন্য আমি তোমাকে ফর্মুলা সাপোর্ট করেছি, সুতরাং আর দুশ্চিন্তার জায়গা নেই। কোত্থেকে এসছে সেটাও বলে দিয়েছি। এবার চলে এসো, এক্স এর ভ্যালুটা -3 এর বড় এবং 3 এর চেয়ে ছোট। তারপরে আবার বলেছে এক্সটা হলো পূর্ণ সংখ্যা। তার মানে -3 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট কি কি পূর্ণ সংখ্যা আছে, সেগুলো হচ্ছে এক্স এর মান। লিখছি, যেহেতু এক্স একটি পূর্ণ সংখ্যা, অতএব এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো -3 এর বড় প্রথম পূর্ণ সংখ্যাটা আছে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2। কেন 3 এর ছোট বলেছে, 3 এর সমান বলেনি। 3 এর সমান বলে 3 লিখতে পারতাম। এখানে -3 এর বড় বলেছে, -3 বলেনি, তাই -3 লিখিনি। -3 এর বড়, এই যে নাম্বার লাইনে লক্ষ্য করো, দিস ইজ 0, 1, 2, 3, দিস ইজ -1, -2, -3। এই যে এখানে আছে -3 আর এখানে আছে +3, এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট, মানে এটাকেও টাচ করবে না, এটাকেও টাচ করবে না। তাহলে এর ভিতরে কি কি পূর্ণ সংখ্যা আছে? -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে। আমি সেইগুলো এক্স এর মান হিসেবে লিখে ফেলেছি। এবার এক্স এর তো মান বেরিয়ে গেল স্যার, ওয়াই এর মানটা এই সমীকরণ থেকে বের করব। লিখছি, অতএব ওয়াই ইজ ইকুয়াল টু, আচ্ছা এক্স এর প্রথম যে মান সেই মানটা এখানে বসাবো। আচ্ছা এক্স এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে লক্ষ্য করো, মড -2 -3 একটা হয়ে গেল। এক্স এর মান যদি -1 বসাই এখানে, তাহলে ওয়াই এর মানটা কি হবে? আচ্ছা সেটাও বসাচ্ছি, দেখো ওয়াই ইজ ইকুয়াল টু হবে -1 -3। এক্স এর ভ্যালু 0 যদি বসাই, ওয়াই ইজ ইকুয়াল টু হবে 0 -3। যদি এক্স এর ভ্যালু 1 বসাই তাহলে 1 -3, আর এক্স এর ভ্যালু যদি 2 বসাই তাহলে ওয়াই এর ভ্যালু 2 -3। তাহলে কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, এখান থেকে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু -2 -3 মানে -5। আমরা সকলেই জানি মডের ভিতরে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 5। এখানে -1 -3 মানে -4, দ্যাট ইজ ওয়াই এর ভ্যালু হলো 4। 0 -3 দ্যাট ইজ -3, এর মডুলাস হয়ে যাবে 3।
1 - 3 মানে -2, তার মড মানে কত 2, তাহলে y হলো 2। সর্বোপরি 2 - 3 মানে -1, তার মড নিলে হয়ে গেল 1। তাহলে x এর মানগুলো আমরা পেয়ে গেছি, y এর মানগুলো পেয়ে গেছি। তাহলে x আর y যখন পেয়ে গেছি, এই যে x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, তাহলে ওই মানগুলো যদি এখানে বসিয়ে দিই তাহলে আর সম্বন্ধটা পেয়ে যাব। তাহলে লিখছি অতএব আর সম্বন্ধটি হলো, বা আর লিখে ফেলছি। লক্ষ্য করো x এর মান -2 যখন, তখন y এর মান 5, তাহলে বিন্দুটা হচ্ছে -2,5, একটা হয়ে গেল। x এর মান যখন -1, y এর মান 4, -1,4। x এর মান যখন 0 বসিয়েছি, y এর মান 3, 0,3। x এর মান যখন 1 বসিয়েছি, y এর মান 2। সর্বোপরি x এর মান যখন 2 বসিয়েছি, y এর মান 1। ব্যাস, সমস্ত বিন্দুগুলো আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল যে আর রিলেশনটা ওরা খুঁজে বের করতে বলেছিল, সেই আর রিলেশনটা বেরিয়ে গেছে। এবার কি হয়েছে, ওই সম্বন্ধের ক্ষেত্র এবং পাল্লা বের করতে বলেছে। আমরা এর আগের পর্বে সম্বন্ধ সম্পর্কিত প্রথম ক্লাসে কোন একটা সম্বন্ধের ক্ষেত্র বা অঞ্চল, পাল্লা বা প্রসার সম্পূর্ণরূপে বের করতে শিখিয়েছিলাম। ক্ষেত্র বা অঞ্চল কি করে বের করতে হয়, তো এই সম্বন্ধের ভিতরে যে বিন্দুগুলো আছে, যে ক্রমিত জোড়গুলো আছে, তাদের প্রথম পদগুলো নিয়ে, এই যে প্রথম পদগুলো নিয়ে যে সেটটা তৈরি করব, দ্যাট ইজ এক্স এর মানগুলো। প্রথম পদ মানে কি, এক্স এর মান। তো এক্স এর মানগুলো নিয়ে যে সেটটা তৈরি করব, প্রথম পদগুলো নিয়ে যে সেটটা তৈরি করব, সেটাকে বলবো ক্ষেত্র। তাহলে লক্ষ্য করো ক্ষেত্র কত হবে, তো এক্স এর মানগুলো যদি দেখি -2, -1, 0, 1, 2। তোমরা যদি এখান থেকে না দেখে সরাসরি এক্স এর মানগুলো বলে দাও, তারপর তাদেরকে নিয়ে তৈরি একটা সেট, অর্থাৎ এই মানগুলোকে যদি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভরে দিই, তাহলে সেটা ক্ষেত্র হয়ে যাবে। তা লক্ষ্য করো এক্স এর মানগুলো সেটের আকারে কোনটাতে দেওয়া আছে, এই যে -2, -1, 0, 1, 2, এটা হচ্ছে ক্ষেত্র। আর একই রকম ভাবে এই সম্বন্ধের ভিতরে যে ক্রমিত জোড়গুলো, তাদের 2 নম্বর জায়গাতে, অর্থাৎ ওয়াই এর মানগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হয়, এই তো ওয়াই এর মান তো পেয়ে গেছি আমরা। তাহলে এই মানগুলোকে পর পর লিখে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, তাহলে তো সেটা সেট হয়ে যাবে, অর্থাৎ পাল্লা হয়ে যাবে। তাই লক্ষ্য করো 5, 4, 3, 2, 1 কিংবা 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 কোথায় আছে, হ্যাঁ এখানে লক্ষ্য করো এক্স এর মানগুলো -2, -1, 0, 1, 2, এটা এখানেও আছে, এই যে -2, -1, 0, 1, 2, পাল্লাটা আছে 1, 2, 3, 4, 5 এই যেখানে। অর্থাৎ ক্ষেত্র এটা আর এটার মিল থাকলেও পাল্লার ভিতরে এখানে কিন্তু 5 নেই, অথচ আমাদের অরিজিনাল প্রশ্নে পাল্লার ভিতরে 5 থাকবে। তাই আমাদের অপশনটা হচ্ছে কি, বি নাম্বার অপশন। তাহলে পুরো অঙ্কটি আমাকে কিন্তু করতে হয়েছে, তারপর যে অপশনটা সঠিক সেটাতে জাস্ট টিক মেরে দিয়েছি, ডার্ক করে দেবো, ব্যাস আমাদের কাজ কমপ্লিট। আশা করি তোমরা একেবারে নিখুঁতভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো তাহলে বারবার তোমরা প্র্যাকটিস জারি রাখো। আশা করি এই ধরনের প্রবলেম জলের মতো সহজ হয়ে যাবে। তারপর স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এল এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত, এক্স, ওয়াই বিলংস টু আর, অর্থাৎ আর এর ভিতরে এই ক্রমিত যোগটা আছে। আর এর ভিতরে এই ক্রমিত জোড়টা আছে, লক্ষ্য করো যে ক্রমিত জোড়টা আছে, সেই ক্রমিত জোড়ের ভিতরে নিশ্চয়ই এক্স স্থানাঙ্ক অর্থাৎ এক্স এর মান আছে, ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ ওয়াই এর মান আছে। ওই যে এক্স আর ওয়াই গুলো, তার ক্যারেক্টারিস্টিক্স এখানে উল্লেখ করা আছে যে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ ওয়াইটা এক্স দিয়ে বিভাজ্য ফর অল এক্স, ওয়াই বিলংস টু এন এর জন্য। তারপর বলছে এন এর উপর আর সম্বন্ধ এটির মধ্যে কোনটি হবে। অর্থাৎ এখানে যে রিলেশনটা বলে দিয়েছে, সেই রিলেশনটা সসম কিনা, প্রতিসম কিনা, সংক্রমণ কিনা, সেটা অ্যাজ ইউজুয়াল আগের মতো আমরা চেক করবো আগে। তাহলে লক্ষ্য করো আগে সম্পর্কটা লিখছি যে ওয়াই, সরি এক্স, ওয়াই belongs to R is implying y x দিয়ে বিভাজ্য। y x দিয়ে বিভাজ্য, বিভাজ্য মানে ভাগ করা যাবে, y কে x দিয়ে ভাগ করতে পারবো। তার মানে একটু সোজা করে বুঝে নাও, যে মনে করে একটা এক্সাম্পল তোমাদের সামনে দেখাচ্ছি, 12 এটা 3 দিয়ে বিভাজ্য। আমরা সকলেই জানি 12 কে 3 দিয়ে ভাগ করা যাবে। ভাগ করা যাবে বলতে কি বোঝানো হয় সেটা একবার দেখে নাও। আমরা যদি 12 কে 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ ফল যেটা পাবো সবসময় একটা পূর্ণ সংখ্যা পাবো এবং ভাগশেষ কোনো কিছু থাকবে না। অর্থাৎ বিভাজ্য মানে
ভাগশেষে কিছু থাকবে না, ভাগফল একটা পূর্ণ সংখ্যা পাবো, তবেই আমরা সেটাকে বিভাজ্য বলি, অর্থাৎ ভাগ করা যাবে বা যায় এই কথাটা বলতে পারি। তাহলে একই রকম ভাবে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করা যাবে, অর্থাৎ এক্স দিয়ে যখন ভাগ করছি ওয়াই কে, নিশ্চয় এখানে ভাগফলে পূর্ণ সংখ্যা পাবো, কিন্তু ভাগশেষে অবশ্যই জিরো পাবো। ভাগশেষ কত পাবো? জিরো পাবো। ভাগফল একটা পূর্ণ সংখ্যা পাবো। পূর্ণ সংখ্যাটা কি পাবো সেটা কিন্তু আমরা কেউ জানি না। কেন? যেহেতু এখানে এক্স এর মান কত, ওয়াই এর মান কত সেটা স্পষ্ট নয় আমাদের কাছে, শুধু এটা নির্দিষ্ট যেহেতু ওয়াই কে এক্স দিয়ে ভাগ করতে পারছি, তার মানে ভাগফল যেটা সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। আমি ধরে নিচ্ছি সেটা কে, অর্থাৎ ভাগফলটা হচ্ছে কে। তাহলে ভাগফলের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বলতে পারি যে নিশ্চয় এটাকে এটা দিয়ে যদি গুণ করি তাহলে এটা পাবো, অর্থাৎ ওয়াই সমান কে এক্স বলতে পারবো। এই যেমন লক্ষ্য করো 12, এই সংখ্যাটাকে অবশ্যই আমরা 3 গুণিত 4 লিখতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক একই রকম ভাবে ওয়াই কে আমরা কে ইন্টু এক্স লিখতে পারি, কোনো প্রবলেম নেই। তাহলে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, তার মানে বলছি ওয়াই ইকুয়াল টু হলো কে এক্স। এই যে রিলেশন, এই রিলেশনটা সসম কিনা চেক করবো, লক্ষ্য করো সসম। সসম করতে গেলে কি বলেছিলাম? দুটোকে সেম বানিয়ে দেবো। সেম যদি বানিয়ে দিই তাহলে এক্স সমান হচ্ছে কে এক্স, অর্থাৎ এক্স আর ওয়াই দুরকম বস্তু না নিয়ে আমি একই রকম বস্তু নেব, একটাই বস্তু নেব। তাহলে সেটা কি? এক্স। তাহলে লক্ষ্য করো এক্স কে এক্স দিয়ে ভাগ করা যাবে, অবশ্যই ভাগ করা যাবে। এক্স কে যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, অর্থাৎ কে এর মান হচ্ছে 1। তাহলে এক্স সমান কে এক্স লিখতে আমাদের কোনো সমস্যা নেই। আবার বলছি লক্ষ্য করো, এই মেইন জায়গাটা থেকে যদি দেখি, যদি তোমরা এটাকে ওভারলুক করে যাও, আমি এটা একটা প্রসেস দেখালাম। সাপোজ লক্ষ্য করো সসম যখন করছি আমরা দুটোকেই যদি সেম বানিয়ে দিই, সেম বানিয়ে দেওয়া তার মানে কি এক্স এক্স দিয়ে বিভাজ্য, অর্থাৎ এক্স কে এক্স দিয়ে ভাগ করতে পারবো, অবশ্যই পারবো। এক্স কে এক্স দিয়ে যদি ভাগ করি ভাগফলটা হবে 1। আমরা জানি কোনো একটা সংখ্যাকে সর্বদাই সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবেই যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তার মানে ইহা সত্য। তার মানে আর সসম হয়ে গেছে, আর সম্বন্ধটা সসম। এবার প্রতিসম কিনা চেক করব। আচ্ছা, প্রতিসম কিনা যদি চেক করি তাহলে কি বলছে লক্ষ্য করো, ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, যেটা বলা আছে ওটা ধরে নিতে হবে সত্য। তারপরে আমরা এই বস্তু দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ ওয়াই এর জায়গায় এক্স লিখবো আর এক্স এর জায়গায় ওয়াই লিখবো। এক্স ওয়াই দিয়ে বিভাজ্য, এই কথাটা ঠিক না ভুল এটা আমরা বিচার করার চেষ্টা করব। ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা যাবে না? যাবে না, কখনোই যাবে না। উদাহরণ লক্ষ্য করো, 12 কে 3 দিয়ে ভাগ করতে পারবো, কেন? ভাগ যদি করি ভাগফলে আমরা একটা পূর্ণ সংখ্যা পাবো আর ভাগশেষ 0 পাবো। কিন্তু উল্টোটা সত্য নয়, 3 কে 12 দিয়ে ভাগ করতে পারবো না। এই যে 3 কে আমরা যদি 12 দিয়ে ভাগ করি কখনোই ভাগফলে পূর্ণ সংখ্যা পাবো না, কিংবা ভাগশেষ 0 পাবো না। তাহলে আবার বলছি, ওয়াই কে যদি এক্স দিয়ে ভাগ করা যায়, এক্স কে কখনোই ওয়াই দিয়ে ভাগ করা যাবে না, অর্থাৎ ইহা মিথ্যা, অতএব আর প্রতিসম নয়। এক্ষেত্রে একটা বিষয় তোমাদের জন্য জানিয়ে রাখি, 12 কে 3 দিয়ে ভাগ করা যায়, এই কথাটা মানে হলো 12টা হলো 3-এর গুণিতক, 12টা 3-এর গুণিতক। আর যখন আমরা উল্টোটা করছি যে 3 কে 12 দিয়ে ভাগ করছি, 3 কে 12 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 3টা হচ্ছে 12 এর গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক। আবার বলছি, 12 কে 3 দিয়ে ভাগ করতে পারবো, তার কারণ 12টা হলো 3-এর গুণিতক। কিন্তু 3 কে 12 দিয়ে ভাগ করতে পারবো না, তার কারণ 3টা 12 এর গুণনীয়ক। তাহলে যে কথাটা বলছিলাম, ওয়াই কে এক্স দিয়ে ভাগ করা গেলেও এক্স কে ওয়াই দিয়ে ভাগ করা যাবে না। কেন যাবে না সেটা আমি কিন্তু এক্সাম্পল সহকারে দেখিয়েছি, তোমরা স্পষ্ট বুঝতে পারছো যে 3 কে যদি 12 দিয়ে ভাগ করি এখানে কখনোই পূর্ণ সংখ্যা পাবো না, কিংবা ভাগশেষে 0 পাবো না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আর প্রতিসম হলো না। এরপর আমরা সংক্রমণ কিনা চেক করব। সংক্রমণের জন্য কি বলেছিলাম, 3খানা বস্তু ধরে নিতে হয়।
এখানে দুখানা বস্তু ওরা বলে দিয়েছে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই তো আছেই, আমি উপরন্তু জেড একটা বস্তু ধরে নিলাম কোন সেটের মধ্যে, না তো এন সেটের মধ্যে, এন সেটের মধ্যে। তারপর প্রথম দুটোর মধ্যে রিলেশন কি, যে প্রথম দুটোর মধ্যে রিলেশন এক্স কমা ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্স দিয়ে বিভাজ্য, তাহলে লিখছি অতএব ওয়াই এক্স দিয়ে বিভাজ্য। লাস্টেকার দুটোর মধ্যে রিলেশনটা আমরা এরকম করে প্রয়োগ করার চেষ্টা করব, এটা খুব অ্যাটেনশনালি দেখো। এক্স কমা ওয়াই মানে যদি ওয়াই এক্স দিয়ে বিভাজ্য হয়, তাহলে ওয়াই কমা জেড এটার সাথে ওটাকে যদি কম্পেয়ার করি, তাহলে এটাকে লিখতে পারবো জেড ওয়াই দিয়ে বিভাজ্য। বেশ, এই দুটোকে সত্য বলে ধরে নিলাম। আমাদেরকে কি দেখাতে হবে, ফার্স্ট আর লাস্টের মধ্যে রিলেশন এক্স কমা জেড এর মধ্যে। এখন তোমরা বলো এক্স কমা জেড যদি এখানে লিখি, তাহলে নিশ্চয়ই এটাকে লিখতে পারবো জেড এক্স দিয়ে বিভাজ্য। জেড যদি এক্স দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটা সংক্রমণ হবে, আদারওয়াইজ সংক্রমণ হবে না। এটার জন্য আমি একটা লাইন কাজ করছি, লক্ষ্য করো। ওয়াই এক্স দিয়ে বিভাজ্য এখানে লিখেছিলাম, ওয়াই কে এক্স দিয়ে ভাগ করা যাবে, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো সাম কনস্ট্যান্ট ইনটু এক্স। কে ধরতে পারি, এল ধরতে পারি, এম ধরতে পারি, যে কোনো একটা কনস্ট্যান্ট ইনটু এক্স হবে। এই যে যেমন এখানে দেখানো হয়েছে ওয়াই কে এক্স দিয়ে ভাগ করতে পারবো, তার মানে ভাগফলটা পূর্ণ সংখ্যা হবে, সেটাকে কে ধরেছি তাই এখানে কে এসছে। যদি কেউ এটাকে এল ধরে তাহলে এটা এল এক্স হবে। একই রকম ভাবে জেড ওয়াই দিয়ে বিভাজ্য, অর্থাৎ জেড কে আমরা ওয়াই দিয়ে ভাগ করতে পারবো, তার মানে ভাগফল একটা পূর্ণ সংখ্যা আসবে, সেই পূর্ণ সংখ্যাটাকে এল ধরে নিচ্ছি, তাহলে জেড ইজ ইকুয়াল টু বলতে পারবো এল ওয়াই, জেড ইজ ইকুয়াল টু এল ওয়াই। আমরা কি চাইছি, আমরা চাইছি এক্স আর জেড, এই যে এক্স আর জেড মানে জেড কে এক্স দিয়ে ভাগ করতে পারবো কিনা, অর্থাৎ জেড কে এই যে এখানে লক্ষ্য করছি এক্স দিয়ে ভাগ করতে পারবো কিনা, এটাই আমাদের আলোচ্য বিষয়। এখন দেখা যাক ইজ ইকুয়াল টু এল ইন্টু এই যে ওয়াই, ওয়াই এর মান কত বলো তো দেখি, কে এক্স। তার মানে কি পেলাম, একটু যদি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি, কে একটা পূর্ণ সংখ্যা ধরে নিয়েছিলাম, এল এটাও একটা পূর্ণ সংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে এই দুটো পূর্ণ সংখ্যার গুণফল নিশ্চয় একটা পূর্ণ সংখ্যা হবে। তার মানে কি পেলাম, জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স। এই যে জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, এই যে কথা জেড ইজ ইকুয়াল টু এইটাকে গুণ মানে ভাগ করে নিশ্চয়ই ভাগফল একটা পূর্ণ সংখ্যা পেয়েছি, তাই বলছি জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, ওই তো পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, তার মানে প্রমাণ হয়ে গেছে। অতএব জেড এটা কি এক্স দিয়ে বিভাজ্য, জেড এক্স দিয়ে বিভাজ্য। আবার বলছি ভালো করে লক্ষ্য করো, জেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম এল ইন্টু কে ইন্টু এক্স। এলটা কি পূর্ণ সংখ্যা, কেটা কি পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যাকে যদি গুণ করি, দুই একটা পূর্ণ সংখ্যা, তিন একটা পূর্ণ সংখ্যা, তাদেরকে যদি গুণ করি গুণফলটা 6, সেটা একটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, কারণ জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স। এই যে জেড এখানে তো এক্স আছে, এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তার মানে জেড কে ভাগ করে ফেলতে পেরেছি, অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা আমরা এর বেসিসে বলতে পারি জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, আমরা সেটাই পেয়েছি জেড ইজ ইকুয়াল টু পূর্ণ সংখ্যা ইন্টু এক্স, অর্থাৎ জেড কে এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে কি পেলাম, যে এক্স কমা ওয়াই এই রিলেশনটা সত্য ছিল, ওয়াই কমা জেড এই রিলেশনটা সত্য ছিল, আমরা দেখাতে পেরেছি এক্স কমা জেড এই রিলেশনটাও সত্য, অর্থাৎ আর সম্বন্ধটা সংক্রমণ, লিখছি অতএব আর সংক্রমণ সম্বন্ধ। তাহলে কি কি পেলাম লক্ষ্য করো, আমরা পেয়েছিলাম আরটা সসম, আমরা প্রতিসম মানে 9 দেখেছিলাম, এবং সর্বোপরি এখন দেখলাম সংক্রমণ। এবার কোন অপশনটা সঠিক লক্ষ্য করবো, দেখো প্রতিসম, প্রতিসম নয়, তাহলে কোনটা হবে লক্ষ্য করো, সসম এবং সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। এই যে সসম হয়েছে, সংক্রমণ হয়েছে, কিন্তু প্রতিসম হয়নি, তার মানে এই অপশনটা সঠিক। তার মানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাকে করে দেখতে হচ্ছে, উইদাউট সলিউশন আমি কিন্তু কোন অপশনটা সঠিক সেটা সঠিকভাবে বলতে পারবো না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আজকের মতো লাস্ট একটা সেট তোমাদের সামনে দেখিয়ে আজকের পর্ব থেকে বিদায় নেব। আমি বলেছিলাম প্রথম দিনই ইন্ট্রোডাক্টরি ক্লাসে, যেটা কনসেপ্ট ভিডিও অলরেডি তোমরা দেখেছো, যে আমাদের এমসিকিউ গুলো যে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির হয়, প্রত্যেকটা ক্যাটাগরির প্রবলেম নিয়ে আমি এই মহড়া সেটের মধ্যে আলোচনা করব। তার লক্ষ্য করো, এখানে আমরা
ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাতেও দেখেছি যে কলাম ম্যাচিং দিয়ে প্রশ্ন ছিল, সেই রকম একটা প্রশ্ন ইনক্লুড করেছি। মনে করো a = 1 2 3, এই তিনটা পদ নিয়ে গঠিত একটা সেট। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে বলেছে, স্তম্ভ এ স্তম্ভ বি। এই কথাটা আমরা ভালো করে রিয়ালাইজ করার চেষ্টা করব। প্রথমে যে সেটটা দেওয়া আছে সেই সেটটা কি, 1,1 প্রথম বিন্দুটা, 2,2 3,3 2,1 এই সম্বন্ধটি। আমরা এইটা নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে যে কথাটা বলবো লক্ষ্য করো, এর আগের দিন বলেছিলাম এ একটা সেট যদি প্রোভাইড করা থাকে তাহলে এই সেটের প্রত্যেকটা পদের অনুরূপ পদ দিয়ে ক্রমিত জোড় যদি থাকে তাহলে সেটা সসম হবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ যেমন 1 আছে 1,1 থাকতে হবে, 2 আছে 2,2 থাকতে হবে, 3 আছে 3,3 থাকতে হবে, আছে প্রত্যেকটা আছে। অর্থাৎ এই সেটে অবস্থিত প্রত্যেকটা পদে অনুরূপ পদ দিয়ে গঠিত যে ক্রমিত জোড়গুলো সেগুলো যদি প্রত্যেকটাই অবস্থান করে তাহলে সেটা সসম হবে। লক্ষ্য করো 1 1 2 2 3 3 প্রত্যেকটাই আছে, তার মানে সেটা সসম। এবার দেখবো সেটা প্রতিসম কিনা। আচ্ছা, তারও আগে একটা কথা বলে নিই যে ওই সেটের উপরে এটা কি সসম হবে গো? কখনো হবে না, কেননা এখানে 1 পদ আছে, 1,1 পদটা নেই, কিংবা 3 আছে 3,3ও নেই, তাহলে সসম নয় এটা। এটা লক্ষ্য করি, এখানে 1 1 2 2 3 3 কোনোটাই নেই, মানে এটা সসমের কোনো গল্পই নেই। এখানে 2 2 আছে কিন্তু 1 1 3 3 নেই, মানে এটাও সসম নয়। তাহলে শুধুমাত্র সসম হচ্ছে এটা, এক নাম্বার। তারপরে দেখবো আমরা প্রতিসম কিনা। আমি বলেছিলাম প্রতিসম কি, a, b যদি আর এর মধ্যে থাকে, এই যে এরকম অপশন বলেছিলাম, a, b এরা যদি আর এর মধ্যে থাকে ধরে নেওয়া হয়, তারপরে আমরা যদি প্রমাণ করতে পারি b, এটাও আর এর মধ্যে আছে, তাহলেই সেটা প্রতিসম হবে, আদারওয়াইজ হবে না। এখন লক্ষ্য করো 2,1 এই পদটা, এই ক্রমিত জোড়টা এই সেটের মধ্যে আছে, কিন্তু এটাকে যদি উল্টো করে দিই 1,2 করে দিই, 1,2টা কি এর মধ্যে আছে? কখনো নেই। আবার বলছি ভালো করে লক্ষ্য করো, আমি অন্য পদগুলো চয়েস করে নিই, কেননা এই পদগুলো সেম ছিল। 1,1 এটাকে যদি উল্টেও দিই তবুও তো 1,1ই হবে, তাই আমি সেগুলোকে দেখে নিই যেটা মানে আমাদের নক করতে হবে, যেটা সেম নেই সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। কি 2,1 এটা তো সেম নেই, তাহলে প্রতিসম হতে গেলে a, b তো এই সেটের মধ্যে আছে, কিন্তু b, a যদি উল্টে দিই তাহলে 1,2টা কি এই সেটের মধ্যে আছে? না তো নেই, তার মানে এটা প্রতিসম নয়। তাহলে এটা কি পেলাম? সসম হয়েছিল, প্রতিসম হলো না। তারপর দেখবো এটা সংক্রমণ কিনা। তাহলে এটার জন্য আগে বলে দিই 2,1টা ওই সেটের মধ্যে আছে, সাপোজ মনে করো এই সেটটার নাম আর ধরে নিচ্ছি, কিন্তু 1,2 এটা কিন্তু ওই আর এর মধ্যে নেই, তাই এই সমুদ্র প্রতিসম হলো না। এবার সংক্রমণ কিনে চেক করব। সংক্রমণ চেক করার উপায় কি? আমরা বলেছিলাম যে a, b যদি আর এর মধ্যে থাকে, b, c যদি আর এর মধ্যে থাকে, এবং এই দুটোর যুগলবন্দিতে যদি আমরা দেখাতে পারি যে a, cটাও আর এর মধ্যে আছে, তবে সেটা সংক্রমণ হবে, আদারওয়াইজ হবে না। মানে এমন ভাবে এই দুটোকে ধরবো, লক্ষ্য করো যে a, b যেখানে শেষ হলো প্রথম ক্রমিত জোড়টা, দ্বিতীয় ক্রমিত জোড়টা সেখান থেকেই শুরু হবে। অর্থাৎ এই জায়গা আর এই জায়গার মধ্যে অবশ্যই মানে একই জিনিস থাকতে হবে, যেটা দিয়ে শেষ করব এরপর এটা সেটা দিয়ে শুরু করতে। a, b আবার b, c দুটো যদি আর এর মধ্যে থাকে এবং আমরা যদি প্রমাণ করতে পারি ওই সেম দুটো জিনিসকে বাদ দিয়ে প্রথমে a পরের জায়গায় আছে c, সেটাও আর এর মধ্যে আছে, তাহলে সেটা সংক্রমণ হবে, আদারওয়াইজ হবে না। তাহলে এবার লক্ষ্য করো যে আমরা ওই রকম ভাবে চয়েস করছি যাতে করে একটা বিন্দু যেখানে শেষ হয়েছে পরেরটা সেখান থেকে শুরু করতে পারি। তাহলে এইটা লক্ষ্য করো, এই বিন্দুটা 2,2 এবং 2,1, এইটার ক্ষেত্রে এটাকে a, b বলে মনে করলাম। দিস ইজ a, দিস ইজ b, যেখানে b শেষ হলো সেই 2 থেকে শুরু করতে হবে। তাহলে 2,1, তাহলে এই বিন্দুটার এই বিন্দুটার ক্ষেত্রে এই যে সেকেন্ড পার্ট এর ফার্স্ট পার্ট সেম হয়ে গেল। তাহলে আমরা দেখব এর ফার্স্ট পার্ট মানে 2, এর সেকেন্ড পার্ট মানে 1, অর্থাৎ 2,1, এই যে 2,1 এই বিন্দুটা এর মধ্যে আছে না নেই? অবশ্যই আছে। আবার বলছি ভালো করে যে a, b এবং b, c দুটো যদি আর এর মধ্যে থাকে এবং আমরা যদি প্রমাণ করতে পারি a, c টা আর এর মধ্যে আছে, তাহলে সেটা সংক্রমণ হবে, আদারওয়াইজ হবে না। আমরা
এই বিন্দু দুটোকে চয়েস করার সময় এমন টেকনিক গ্রহণ করব যাতে করে একটা বিন্দু যেখানে শেষ হচ্ছে অপর বিন্দুটা সেখানে শুরু হয়। লক্ষ্য করো, তার জন্য আমাকে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা নিতে হয়েছিল। কখনোই আমি এই বিন্দুটার সাথে এই বিন্দুটা নিতে পারবো না, কেন এর একে শেষ, এর দুইয়ে শুরু। এটার সাথে এটা নিতে পারবো না, কিংবা এটার সাথে এটা নিতে পারবো না। একমাত্র নিতে পারবো এই বিন্দুটার সাথে এই বিন্দু, কারণ এটা যেখানে শেষ এটা সেখান থেকে শুরু হয়েছে। যে এটা আর এটা মিলে গেল, তখন প্রথম আর লাস্ট দ্যাট ইজ 2,1 যেটা বিন্দু পেলাম, দ্যাট ইজ A, C, সেটা কি ওর মধ্যে আছে? তো হ্যাঁ আছে অবশ্যই। তার মানে এই সম্বন্ধটা হয়ে গেল সংক্রমণ। তাহলে ওই কথাটা উদাহরণ সহযোগে দেখাচ্ছি। 2,2 এটা আর এর মধ্যে আছে, তারপরে 2,1 এটাও আর এর মধ্যে আছে। অতএব এই যে লক্ষ্য করো, এইটা আর এইটা সেম হয়ে গেছে। তাহলে এই দুটোকে ক্যান্সেল করলে প্রথমে আছে 2, পরে আছে 1, এটাও কিন্তু আর এর মধ্যে আছে। তার মানে আর সম্বন্ধটা কি পেলাম? সংক্রমণ। তাহলে এটা পেয়েছি সসম, এটা প্রতিসম হয়নি, আবার সংক্রমণ হলো। তাহলে কোনটা ঠিক হবে লক্ষ্য করো, এই যে সসম সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। তাহলে এই 1 নম্বর অপশনটা সি অপশন হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে চলে আসি এই প্রথম অপশনটা, এটা কি সসম হবে? কখনোই হবে না, কারণ 1, 1, 2, 2, 3, 3 থাকতেই হবে, নেই। তাহলে প্রথম অপশনটা বাদ। তারপরে দেখো প্রতিসম কিনা, এইটা প্রতিসম কিনা লক্ষ্য করো। 2,3 A, B, A, B, এটাকে যদি উল্টে দিই তাহলে 3,2 অবশ্যই এর মধ্যে আছে। আবার লক্ষ্য করো 2,3 দ্যাট ইজ A, B, এটা যেহেতু সেটার মধ্যে আছে, এটাকে উল্টে দিয়ে যে বিন্দুটা পাবো দ্যাট ইজ 3,2 সেটাও তো ওই সেটের ভিতরে আছে। অর্থাৎ A, B আর এর মধ্যে ছিল, B, এটাও কিন্তু আর এর মধ্যে আছে, সুতরাং এটা প্রতিসম হলো। তাহলে সসম হয়নি, প্রতিসম হলো। এবার কি দেখবো? সংক্রমণ। লক্ষ্য করো, সংক্রমণ এমন ভাবে চয়েস করব যাতে করে প্রথম বিন্দুটা যেখানে শেষ হয় দ্বিতীয় বিন্দুটা সেখান থেকে শুরু করা যায়। তাহলে কোনটা থেকে শুরু করতে পারি লক্ষ্য করো, আমরা এটার সাথে যদি এটা নিই সাপোজ, তাহলে এটার এটা মিল আছে, তাহলে এটার এটা ক্যান্সেল হয়ে গেলে 2,2 এর মধ্যে আছে, একটা উদাহরণ। আচ্ছা, আরেক রকম ভাবে ধরা যায় কিনা লক্ষ্য করো, এইটার সাথে তো আবার এটাও ধরা যাবে। কেন? এইখানে আর এখানে সিমিলারিটি আছে। তাহলে প্রথমে 3, পরে 2, 3,2 এই বিন্দু তো আছে এখানে। বেশ, তার মানে এটা যে কোনো উদাহরণই নিই না কেন, এটা সবসময় সংক্রমণ হচ্ছে। তাহলে এটা সসম হয়নি, প্রতিসম হয়েছে, সংক্রমণ হয়েছে। তাহলে ওই অপশনটা কোনটা লক্ষ্য করো, যে প্রতিসম হয়েছে, সংক্রমণ হয়েছে, কিন্তু সসম হয়নি। তাহলে এই অপশনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করছে। তারপরে চলে আসছি 3 নম্বর অপশনে। 1, 2, 2, 1, 2, 3, 3, 2 এটা সসম হবেই না, দেখেই বুঝতে পারছো। প্রতিসম কিনে চেক করব। দেখো 1, 2 আছে, উল্টে দিলে 2, 1টাও আছে। অর্থাৎ A, B যেমন আছে, B, A আছে। A, B যেমন আছে, এখানে B, A আছে। সুতরাং এটা প্রতিসম অবশ্যই। সংক্রমণ কিনা চেক করবো। লক্ষ্য করো, সাপোজ এই দুটোর মধ্যে যদি দেখি, এটা একটা, এটা একটা, A, B যেখানে শেষ হলো 2 থেকে শুরু করব, তাহলে এটাও নিতে পারি, আবার এটাও নিতে পারি। তাহলে এটা যদি নিই 2,1, তাহলে এটার এটা ক্যান্সেল হয়ে গেলে কি পড়ে থাকবে? 1,1। আচ্ছা, 1,1 এই বিন্দুটা কি এর মধ্যে আছে? নেই, তার মানে সংক্রমণ নয়। তাহলে আবার বলছি, এই সম্বন্ধটা সসম তো হয়নি, প্রতিসম হয়েছে, কিন্তু আবার সংক্রমণ হয়নি। কেউ যদি মনে করে আমি এটার সাথে এটা নেবো স্যার, নাও না, কোনো সমস্যা নেই। তাহলে কি 2 তে শেষ হয়েছে, এখান থেকে 2 থেকে শুরু হলো। তাহলে এই 2 আর এই 2 যদি ক্যান্সেল করে দিই, এখানে 1,3। আচ্ছা, 1,3 কি এর মধ্যে আছে? না, কখনো নেই। সুতরাং এটা সংক্রমণ হবে না। তার মানে এটা শুধুমাত্র প্রতিসম, কিন্তু সসমও নয়, সংক্রমণও নয়। তাহলে কোন অপশনটা ঠিক? প্রতিসম কিন্তু সংক্রমণ ও সসম নয়। তার মানে এইটা হচ্ছে বি এরটা। তাহলে এটা আর বলার অপেক্ষা রাখে না সেটা কি হবে, তারপর আমি বলে দিচ্ছি। 1, 2, 2, 2 এটা সসম হবে না, বুঝতে পারছো। প্রতিসম হবে কি? দেখো 1,2 এর মধ্যে আছে, কিন্তু 2,1 কি এর মধ্যে আছে? নেই, প্রতিসম হলো না। সংক্রমণ হবে কি? লক্ষ্য করো, সংক্রমণ 1,2 এটা যেখানে শেষ হলো, এটা সেখান থেকে শুরু হয়েছে। তাহলে এটা যদি ক্যান্সেল করে দিই, 1,2 কি এর মধ্যে আছে? তো হ্যাঁ আছে। তার মানে এটা শুধু সংক্রমণ, কিন্তু সসমও নয়, প্রতিসম নয়। তাহলে কোন অপশনটাই তো সংক্রমণ কিন্তু সসম ও প্রতিসম নয়। এবার দেখবো সবকিছু মিলিয়ে নেওয়ার পরে নিচের 4টা অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক। আমরা কি পেয়েছি? 1 এর সি। কোথায় কোথায় আছে 1 এর সি? এখানে 1 এর সি,
এখানে 1 এর সি, এখানে 1 এর সি। তারপরে পেয়েছি 2 এর এ, 2 এর এ এই যে এখানে পেয়েছি, ঠিক আছে, তার মানে এটা হতে পারে। 3 এর ডি, 3 এর ডি, ঠিক আছে। 4 এর বি, মানে এই যে সি অপশনটা সঠিক। অর্থাৎ শুধু এরকম করে মিলিয়ে দিলেই চলবে না, আমাকে ওই মিলিয়ে দেওয়ার পরে যে অপশনটা সঠিক হলো সেই অপশনটাকে ডার্ক করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এমন কোনো অঙ্ক তোমরা দেখতে পাবে না যেটা সরাসরি আমরা অ্যান্সারটা করে দিতে পারবো স্যার। আমাদেরকে অঙ্কটা এর আগের ক্লাসগুলোতে যেমন করে করেছিলাম ওই রকম ভাবে আগে করতে হবে, করার পর কোন উত্তরটা হলো দেখতে হবে, তারপর সে করেসপন্ডিং অ্যান্সারটাতে ডার্ক করতে হবে ওএমআর শিটে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই ক্লাস 12 এর থার্ড সেমিস্টারে যে কোনো চ্যাপ্টারে থাকুক না কেন আমরা অত্যন্ত স্মুথলি এইরকম ভাবে তোমাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং এরপরে আবার সম্বন্ধের মহড়া সেটের জন্য মানসিকভাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।